আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ফ্যাসিবাদের অবসানের পর নতুন দিনের প্রত্যাশায় উদযাপিত হবে নববর্ষ। বেসামাল অবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বদলে যাচ্ছে পুলিশের লোগো, ইউনিফর্ম, সাইনবোর্ড ও পতাকা। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে মুসল্লিদের বিক্ষোভ। ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পণ্য রফতানিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা ব্যবসায়ীদের। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে, বৈশাখী উৎসবকে ঘিরে রঙিন হয়ে উঠেছে সবুজ পাহাড়। পাড়ায় পাড়ায় চলছে ঐতিহ্যবাহী খেলা ও নানান সাংস্কৃতিক আয়োজন। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে হলেও বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, 1989 সাল থেকে বাংলা নববর্ষের যে শোভাযাত্রা বের করা হয় তার নাম শুরুতে আনন্দ শোভাযাত্রাই ছিল। ফ্যাসিবাদের অবসানের পর নতুন দিনের প্রত্যাশায় এবার আরও বৈচিত্র্যময় নববর্ষ উদযাপনের প্রস্তুতিও শেষ পর্যায়ে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বাংলাদেশের নতুন রূপে নতুন বেশে আসছে পয়লা বৈশাখ, তার জানান আগে থেকেই ছিল। জুলাই বিপ্লবে দুঃশাসনের পতন, জনমনের নতুন আকাঙ্ক্ষার ছাপ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজনে। প্রতিবারের মতো এবারও থাকছে বড় ছোট নানা মোটিভ, যেটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ফেসিবাদের মুখাকৃতি। সংখ্যায় সেটি ৮০টি, সঙ্গে জাতীয় প্রতীকও থাকছে। সুলতানি ও মুঘল আমলের মুখসহ বাঙালি ঐতিহ্যের নানা শিল্পকর্ম। কেবল বৈচিত্র্যময়ই নয়, এবার নামও বদলেছে মঙ্গল শোভাযাত্রার। হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। মঙ্গলের চেয়ে আনন্দ শব্দটিতে দেশের সব মানুষকে এক কাতারে আনা যায় বলেও মনে করছেন আয়োজকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, বৈচিত্র্যময় এই আয়োজন এবার আরও বড় পরিসরে হচ্ছে সবচেয়ে বেশি দৃষ্টিনন্দনও। দেশের ২৮টি জনগোষ্ঠী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছে বর্ষবরণের এই আয়োজনে। একটা প্রশ্ন আপনারা বিভিন্ন পর্যায়ে করেছেন, এই সংবাদ সম্মেলনটিকে আমি খুব আলাদা করে দেখছি না। সাংবাদিকদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে বিভিন্ন পরিসরে। তাদের সাথে আমাদের অলমোস্ট প্রতিদিনই কোনো না কোনো ফর্মে যোগাযোগ হচ্ছে। আজকে মূলত আমরা আপনাকে আপডেটটুকু জানাচ্ছি, যেটা একদমই সামনেই চলে এসছে একটি বড় আয়োজন। আপনাদের সহযোগিতা চাওয়া, আপনাদের সহযোগিতা আমরা পেয়ে এসেছি, সেটিকে একটু আপডেটও দেওয়া। আর সামনে যে আমাদের হাতে মাত্র ২-৩ দিন আছে, এই সময় যেন আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা পাই এবং সব আপনাদের মাধ্যমে জনগণের সহযোগিতাও চাই। বিশ্ববিদ্যালয় পরিবারের তরফ থেকে আমাদের এদেশের আপামর জনগণের প্রতি আহ্বান। পয়লা বৈশাখে সকাল ৮টা থেকে রেলের প্রস্তুতি শুরু, ৯টায় হবে বর্ষবরণের এই আনন্দ শোভাযাত্রা। আয়োজক এবং সংস্কৃতিপ্রেমী দর্শনার্থী অনেকেই মনে করছেন, মঙ্গল শব্দটা কোনো একটা পক্ষের হয়ে গেলেও এবারে আনন্দ শব্দটা হবে সবারই, অর্থাৎ সংস্কৃতিপ্রেমী দেশের সব মানুষ আসবেন, যোগ দিবেন এবং এই আনন্দ শোভাযাত্রাকে আপন করে নেবেন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক উদ্দেশ্যে ঢালাওভাবে কাউকে গ্রেফতার করছে না পুলিশ, এমন দাবি করে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, অপরাধে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পাশাপাশি আদালত পরোয়ানা জারি করলেই আসামি গ্রেফতার করে পুলিশ। কোনো নাগরিক থানায় গিয়ে সেবা বঞ্চিত হলে সহকারী কমিশনার অথবা উপকমিশনারের কার্যালয়ে অভিযোগ করার পরামর্শ দেন ডিএমপির এই মুখপাত্র। মিজান শাহজাহানের রিপোর্ট।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ। এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারাকে সে সাফল্যের অংশ হিসাবে দেখছে ডিএমপি। পুলিশের সবচেয়ে বড় এই ইউনিটের মুখপাত্র বলেন, 2 কোটিরও বেশি মানুষের নিরাপত্তার দায়িত্বে ডিএমপি। থানায় গিয়ে বা ফোন করে কেউ সেবা বঞ্চিত হলে সংশ্লিষ্ট বিভাগের ডিসি অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। পুলিশের সেবার মূল কেন্দ্রটা থানায় সেবা নেওয়ার ক্ষেত্রে প্রথমত যে সরাসরি গিয়ে সেবা নেওয়ার সুযোগ রয়েছে, তার বাইরে 999-এর মাধ্যমে অথবা থানায় যদি ফোন করা হয় সেক্ষেত্রে পুলিশ অবশ্যই দ্রুততম সময়ের ভিতরে সাড়া দিবে। এর বাইরে যদি থানায় গিয়ে কেউ প্রতিকার না পায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট জোনাল অফিসগুলো রয়েছে, সংশ্লিষ্ট ডিসি অফিসগুলো রয়েছে, সেখানে তারা তাদের বিষয়টা অভিযোগ আকারে জানাতে পারেন, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার ঈদে 9 দিনের ছুটিতে 999-এ কল আসে 2,40,693টি। এর 56% কলে তথ্যই ভুয়া ছিল বলে জানান তিনি। আমরা সবার কাছে অনুরোধ করব, আপনারা কোনো রকমের বিভ্রান্তিকর অথবা ভুল তথ্য প্রদান করা থেকে বিরত থাকবেন। সম্প্রতি পুলিশের গ্রেপ্তারি তৎপরতা নিয়ে সমালোচনা জবাবও দেন ডিএমপির এই মুখপাত্র। রাজনৈতিক গ্রেপ্তার বলতে কোনো কিছু নেই। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। কোর্ট থেকে প্রাপ্ত ওয়ারেন্টি মূল্যে আমরা গ্রেপ্তার করে থাকি। এর বাইরে অনেক সময় আমরা প্রতিরোধমূলক কিছু কার্যক্রমের অংশ হিসাবে গ্রেপ্তার করি। ঢাকা মহানগরের যানজটের অন্যতম কারণ মূল সড়কে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিশেষ ব্যবস্থা নিলেও বিকল্প পথে মূল সড়কে রিকশা উঠছে। এ অবস্থায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ পুলিশের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের পুরানো লোগো বদলে নতুন লোগো প্রকাশ করেছে। পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। নতুন লোগোতে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত করা হয়েছে আর পাট পাতার টপে লেখা পুলিশ। চিঠিতে উল্লেখ করা হয়, লোগো এরই মধ্যে অনুমোদন করেছে কর্তৃপক্ষ। প্রজ্ঞাপন জারি হলেই পরিবর্তন করা হবে। এছাড়াও পরিবর্তন আনা হয়েছে পুলিশের ইউনিফর্ম, সাইনবোর্ড ও পতাকায়। গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ করছেন মুসল্লিরা। জুমা নামাজ শেষে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ করেন তারা। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররম মসজিদের সামনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশে মুসল্লিরা আসলে কি বলছেন এবং তারা ফিলিস্তিনের প্রতি যে সংহতি প্রকাশ করছেন, এ ব্যাপারে আমাদের বিস্তারিত জানাবেন। ওয়াহিবা, আপনাকে ধন্যবাদ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষ হয়েছে 10 মিনিট আগে। নামাজ শেষ হওয়ার পর থেকেই এখানে লাখ লাখ মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে এই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তারা প্রেস ক্লাবের দিকে রওনা হয়েছেন এবং একটি গ্রুপ, বিশেষ করে বাংলাদেশ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, এখনো বায়তুল মোকাররম উত্তর গেটের সংক্ষিপ্ত সমাবেশ করছেন। এই সমাবেশের পরে তারাও এই মিছিলের সাথে যুক্ত হবেন। 10 মিনিট ধরে মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। আপনি বুঝতেই পারছেন এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা দল মত নির্বিশেষে সবাই যারা মুসলমান তারা এখানে অংশগ্রহণ করেছেন। তারা বলছেন যে ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলিমদের উপরে সঙ্গ হচ্ছে, আন্তর্জাতিক ওআইসির সমালোচনা করেছেন। একই সাথে বলছেন যে বিশ্ব মুরল মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধন ছাড়া এই ধরনের হামলা বর্বরতা সম্ভব হতো না। এজন্য তারা বলছেন যে কোনোভাবে নিষেধাজ্ঞা জারি করে হলেও মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে, তারা যদি এক কাতারে দাঁড়াতে পারে, তাহলে ইসরায়েলি বাহিনী বাধ্য হবে তাদের এই বর্বরতা বন্ধ করতে। এখানে মুসল্লিরা বলছেন যে যুগের পর যুগ ফিলিস্তিনের ভাই বোনরা অনিরাপদ রয়েছেন, কিন্তু সেই বিষয়টিকে জিয়ে রেখেছে মুসলিম বিশ্বেরও কিছু রাষ্ট্রপ্রধান। তারা এখানে সৌদি আরবের সমালোচনা করেছেন, তারা এখানে আবুধাবির সমালোচনা করেছেন। তারা বলছেন যে এই সময় রাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে যদি তাহলে বিশ্ব, বিশেষ করে পশ্চিমা বিশ্ব কিন্তু এটি চাপে পড়তো, কিন্তু সেই কাজটি করতে। তারা বলছেন যে আজকে বিক্ষোভ সমাবেশের বলছেন যে বায়তুল মোকাররমের এই বিক্ষোভই শেষ নয়, প্রয়োজনে তারা বিশ্ব দরবারে দাঁড়াবেন, তারা বিক্ষোভ করবেন। এই হচ্ছে ওয়াহিবা আমার কাছে বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের সামনে সবশেষ খবর। ওয়াহিবা। মিজান, আপনাকে ধন্যবাদ।
অন্তর্বর্তী সরকারকে জনগণ 5 বছর ক্ষমতায় চায়। বৃহস্পতিবার সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, উপদেষ্টা জনগণের চাওয়ার কথা বলে সরকারের মনোভাব ব্যক্ত করেছেন কিনা তা পরিষ্কার করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী যুব সংহতির মানববন্ধনে এসব কথা বলে তিনি। এ সময় সাইফুল হক আরও বলেন, গাজায় ইসরায়েল নৃশংসতা চালালেও জাতিসংঘ নীরব, এমনকি ওআইসিও দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। এই অবস্থায় ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের একঘরে করার আহ্বান জানান তিনি। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মুক্তিযোদ্ধা নুরুল আবসারকে গ্রেফতারের পর পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসি হওয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষীদাতা নুরুল আবসারকে 10 এপ্রিল বিএনপির নেতাকর্মীরা আটক করে পুলিশে দেয়, কিন্তু সুনির্দিষ্ট কোনো মামলা ও অভিযোগ না থাকায় পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় কক্সবাজারের রামু থানা পুলিশ। শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি কক্সবাজারের রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের এক গ্রামে আত্মগোপনে ছিলেন। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। নির্বাচন দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের বিশেষ কাউন্সিল অধিবেশনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের বিশৃঙ্খলা দূর করতে অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। এছাড়া ভারত বাংলাদেশের উপরে যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তা মোকাবেলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। এ সময় ভারতের আধিপত্যবাদের সমুচিত জবাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন, এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই। বর্তমান সরকার ডক্টর ইউনূস তার যে কাজ আছে সেগুলো সুন্দরভাবে কাজ করছেন। আমরা আশা করব তিনি যে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, সেই কথায় তিনি থাকবেন। ভারতের স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রফতানি চুক্তি বাতিল করায় রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। দুই দেশের সরকারের মধ্যে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের দাবি তাদের। তবে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য 2020 সালের 29 জুন চুক্তি হয়। দেশের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস মঙ্গলবার সেই চুক্তি বাতিল করে। হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল হয় রফতানি খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বাংলাদেশি পণ্য ট্রানজিট বন্ধ করার কারণে এই গার্মেন্টস শিল্প সহ যেগুলো ইউরোপ কান্ট্রিতে এখানে ট্রানজিট হয়ে রপ্তানি হতো সেগুলোর ক্ষেত্রে অনেক প্রভাব পড়েছে। গতকালও কিছু পণ্য এখান থেকে কিন্তু রপ্তানিযোগ্য পণ্য এখান থেকে রিটার্ন চলে গেছে। এটা আমাদের এক্সপোর্ট কমে গেল এবং আমাদের ব্যবসায় খুব ক্ষতি হলো। তো আমরা ব্যবসায়িক সংগঠনের কাছে এবং কাস্টমস এবং সরকারের কাছে আবেদন করতেছি দ্রুত দুই দেশ বসে যেন এটা সংস্কার করে, যেন আমরা দ্রুত আবার রপ্তানি করতে পারি। বাংলাদেশি রপ্তানিকারকদের এই সমস্ত পণ্য সিপোর্ট ও এয়ারপোর্টের মাধ্যমে রপ্তানি করতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশি রপ্তানিকারকদের রপ্তানি ব্যয়ভার বেড়ে যাবে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বেনাপোল বন্দর থেকে পণ্যবাহী ট্রাকগুলো ফেরত গেছে। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক নিয়মেই চলছে। বাংলাদেশ থেকে ভারতের মধ্য দিয়ে থার্ড কান্ট্রিতে যেসব পণ্য যেত ওই সমস্ত ক্ষেত্রে কিছু কিছু রপ্তানি হয়তো বাধাগ্রস্ত হতে পারে। তবে মোটা দাগে ভারতে যে রপ্তানি আমাদের দেশ থেকে হয়ে থাকে প্রতিদিন, সেটি কিন্তু একেবারে স্বাভাবিক আছে এবং সেটি অব্যাহত আছে। গতকালও 81 ট্রাক পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে। দুই দেশের সরকারের মধ্যে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
পাহাড়িদের প্রাণের উৎসব বৈশাখীকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। সবুজ পাহাড় বর্ষবরণের রঙে রঙিন হয়ে উঠেছে। পার্বত্য ৩ জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের প্রধানতম সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব এই বৈশাখী। কাল শনিবার শুরু হয়ে চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। চাকমাদের ফুল বিঝুর মধ্য দিয়ে প্রাণের এই উৎসবের সূচনা হবে। তবে তার আগেই পাহাড়ের পাড়া পল্লীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। প্রতি বছরের মতো এবারও ৩ পার্বত্য জেলায় ছড়িয়ে পড়েছে পাহাড়িদের বর্ষবরণের প্রাণের উৎসব বৈশাখীর আমেজ। চৈত্র সংক্রান্তির শেষ ২ দিন ও বাংলা বর্ষের প্রথম দিন, এই ৩ দিনে চাকমা সম্প্রদায় বিজু উৎসব পালন করে। একই সময় হয় ত্রিপুরাদের বৈশ উৎসব। এছাড়া চৈত্র সংক্রান্তির দিন থেকে শুরু হয় মারমাদের সাংরাই উৎসব। শনিবার ফুল বিজুতে চাকমাদের নদীতে ফুল ভাসানো, সাংরাইয়ে মারমাদের পানি উৎসব এবং ত্রিপুরাদের বৈশুতে গড় আ নৃত্যের মাধ্যমে শুরু হবে বৈশাখী। এখানে আমরা আত্মীয় স্বজন মিলিত হয়ে, বন্ধু বান্ধব মিলিত হয়ে আমরা বিজুতে সবাই উৎসবে মেতে উঠি। প্রত্যেকটি গ্রামে বিজু অনুষ্ঠান চলতেছে, খেলা চলতেছে। আবার আমাদের খাগড়াছড়ির অনেক জায়গায় বিজু মেলাও পড়েছে। আর এই দিনে আমরা অনেকজনের সাথে পানি খেলা খেলি এবং অনেক আনন্দ করি। আমাদের অনেক ভালোই লাগে, কারণ এটা আমাদের ধর্মীয় ঐতিহ্যবাহী একটা গড়ের নৃত্য থাকছে, আমাদের ধর্মীয় ঐতিহ্যবাহী একটা নাচ। উৎসবকে ঘিরে খাগড়াছড়ির পাড়ায় পাড়ায় চলছে খিল খেলা, নাদেং খেলা, বাঁশ খরম দৌড় সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী খেলাগুলো যাতে হারিয়ে না যায় সে উদ্দেশ্যেই নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব আয়োজন। এটা হচ্ছে আমাদের সংগ্রাম উপলক্ষে পানি খেলার জন্য এটা হচ্ছে সাজানো হচ্ছে সুন্দর করে। প্রতি বছরের না জাঁকজমকপূর্ণ যেভাবে হয় সেভাবে করার আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চ অলরেডি কাজ শুরু চলতেছে। বৈশাখীকে শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই উৎসব উপলক্ষে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পর্যটক আসবে, ইভেন বিদেশি পর্যটক আসবে এই উৎসব দেখার জন্য। তো সেক্ষেত্রে আমরা টুরিস্টদের নিরাপত্তার বিষয়টি মাথা রাখছি, পাশাপাশি এই অনুষ্ঠানে যেখানে যেখানে হয় আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব। বৈশাখী উৎসবকে ঘিরে পাহাড়ের মানুষের বন্ধন দৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টাকা আয়ের জন্য সাভারে সন্তানদের উপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ক্রিম আপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানায় নেওয়া হয়। এর আগে ৯ এপ্রিল আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জামান। মামলা সূত্রে জানা যায়, বিউটিশিয়ান শারমিন শিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত। তিনি মেকআপের বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন। তিনি তার ছেলে ও মেয়েকে নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট দেন। গত ৩ মার্চ বিকেলে তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শারমিন শিলা তার মেয়ে জিমকে জোরপূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখ হা করিয়ে অন্য হাতে মুখের ভেতরে কেক জাতীয় খাবার দিচ্ছে। মেয়ে তা খেতে চাচ্ছিল না, তারপরও জোর করে তা খাওয়ানো হচ্ছে। এরপর বিভিন্ন সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নিন্দা, ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। এখন আল রাফি ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 4 দফা বেড়ে একবার কমার পর ফের দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1,59,027 টাকা। এ দফায় ভরি প্রতি দাম বেড়েছে 2,403 টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। মাত্র 2 দিনের মধ্যে নতুন করে দাম বাড়ানো হলো। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,403 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,59,027 টাকা। 21 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,298 টাকা বাড়িয়ে 1,51,795 টাকা। আর 18 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1,971 টাকা বাড়িয়ে 1,30,112 টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি সোনার দাম 1,680 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,07,344 টাকা। সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। এখন পার্টেক্স খেলার খবর।
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচগুলোতেও দাপট ধরে রাখতে চায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে এমনটাই বললেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ওয়ানডেতে প্রথম শতকে দেখা পান এই টাইগার্স ব্যাটার। অন্যদিকে ওয়ানডেতে প্রথমবারের মতো একই ইনিংসে 5টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়া দুই বোলার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস বলেন, এই জয় তাদের পরবর্তী ম্যাচের জন্য অনুপ্রেরণা যোগাবে। বলি বলাররা আসলে অসম্ভব ভালো বল করছে, স্পেশালি এরকম একটা রেকর্ড অ্যাকচুয়ালি একটা ইনিংসে দুই বলারের দুইজনের হচ্ছে 2টা 5 উইকেট নেওয়া, এটা আসলে অনন্য একটা কীর্তি। এবং যেভাবে তারা আসলে টিমের জন্য কন্ট্রিবিউট করছে সেগুলো আসলেই অনেক ইন্সপায়ারিং। আমি আশা করবো টিম যেন এইভাবেই সামনের ম্যাচগুলো খেলতে পারে। আমাদের সামনে আরো 4টি ম্যাচ আছে, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে খেলতে পারি এবং ইনশাআল্লাহ যেন কোয়ালিফাই করতে পারি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ফ্যাসিবাদের অবসানের পর নতুন দিনের প্রত্যাশায় উদযাপিত হবে নববর্ষ। বেসামাল অবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বদলে যাচ্ছে পুলিশের লোগো, ইউনিফর্ম, সাইনবোর্ড ও পতাকা। গাজায় ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে রাজধানীতে মুসল্লিদের বিক্ষোভ। ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পণ্য রফতানিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা ব্যবসায়ীদের। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।